আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান এই 4 দেশ মিলে একটি যৌথ অর্থনীতি গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ভৌগোলিক অবস্থানগত কারণে যৌথ অর্থনীতি গড়ে তুলতে পারলে এই 4 দেশ লাভবান হবে বলে মনে করেন তিনি। ইতিমধ্যে এই প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি। রোববার বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। দুর্নীতিকে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা চিহ্নিত করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেন, দুর্নীতি বন্ধ করা না গেলে দেশের সব সম্ভাবনা ধ্বংস হয়ে যাবে। সরকারের প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের এই সংগঠন রাজধানী চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান উপদেষ্টা প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনার কথা উল্লেখ করে এগুলোকে কাজে লাগানোর তাগিদ দেন। দুর্নীতি কমিয়ে আনতে বেশিরভাগ সেবা কার্যক্রমকে অনলাইনের আওতায় নিয়ে আসার তাগিদ দেন ডক্টর ইউনূস। ইউনিভার্সিটির সহায়তায় যেহেতু সেই আমলে হুকুম হয়েছে নার্স জোগাড় করতে হবে, এবং আমাদের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি সব শেষ করে দিয়েছে। সততা বলে আমাদের আর কোনো জিনিস নাই, শৃঙ্খলা বলতে আমাদের আর কোনো জিনিস নাই। কাজে এই দুর্নীতি থেকে বাইর না হলে এই কোনোটাই হবে না। আমাদের সারা গায়ে ঘা, এটার থেকে মুক্ত হতে না পারলে কোনো দিকে অগ্রসর হবার আমাদের উপায় নেই। আমাদেরকে আজকে প্রতিজ্ঞা নিই, আমরা এই ঘা থেকে মুক্ত হব, সুস্থ হব। আমাদেরকেও দুর্নীতির দায়ে কেউ আমাদেরকে অভিযুক্ত করতে পারবে না। এইরকম সরকার চালাবো, এরকম সমাজ চালাবো। কার জেলায় আইন শৃঙ্খলা ভালো, কার জেলায় বাজার দর কম, সেগুলোর প্রতিযোগিতায় তৈরি করতে হবে, তাহলে কাজের স্পৃহা বাড়বে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডিসি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, একে অন্যের উপর দোষ চাপানো নয়, সমন্বয় করে কাজ করতে হবে। সমন্বয়ের অভাবে অনিশ্চয়তার মধ্যে যাতে কাজ বন্ধ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। অন্তর্বর্তী সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে আয়োজন করা হয়েছে জেলা প্রশাসক সম্মেলন 2025। রোববার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে 3 দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, দেশব্যাপী আইন শৃঙ্খলা ঠিক রাখা এখন প্রধান বিবেচ্য বিষয়। এর উপর নির্ভর করছে সরকারের সাফল্য বা ব্যর্থতা। বলেন, দেশবাসীর নাগরিক সেবা সহজতর করতে হবে। ল অ্যান্ড অর্ডার, একটা শান্তি শৃঙ্খলা বজায় একটা মস্ত বড় ইস্যু হয়ে গেল। এটাতে আমরা কি পরিমাণ অগ্রসর হলাম, কি করণীয় আমাদের, এটা একটা 1 নম্বর বিবেচ্য বিষয় আমাদের। এটা যাতে আমরা বিফল না হই, কারণ এটাতেই আমাদের সমস্ত অর্জন সফলভাবে অর্জন হতে পারে অথবা বিফলতায় পর্যবসিত হতে পারে। সেটা কি কোঅর্ডিনেশন হলে, কিভাবে হলে, এটা নিয়ে এই সম্মেলনে আলোচনা হোক। ফিরে যাওয়ার পরে যেন এটা আর বোঝাবুঝির মধ্যে কোনো গলদ না থাকে। জন্ম নিবন্ধন নিয়ে অনেককে ভুগতে হয় উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, জন্ম নিবন্ধন একজন নাগরিকের প্রাপ্য, সেটা যে বয়সেই হোক তাকে দিতে হবে। মানুষের দুর্ভোগ কমাতে পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন বাদ দেওয়ার কথা জানান প্রধান উপদেষ্টা। জন্ম সনদ তার প্রাপ্য, যে কোনো সময় যে বয়সে চায় তাকে দেবার ব্যবস্থা করতে হবে। কি করতে হবে? ওই যে বললাম, সৃজনশীল হতে হবে। এটা থেকে আমরা নিয়ম বের করতে হবে, কারণ ওইটার উপরেই সমস্ত কিছু নির্ভর। ওইটা না হলে এনআইডি পাওয়া যাচ্ছে না, এনআইডি না হলে পাসপোর্ট পাওয়া যাচ্ছে না। পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর না ডাকাত না কি, সেটা ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে। কিন্তু আমাকে যে জন্ম সনদ দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেননি। আমাকে এনআইডি দিয়েছেন, সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হয় না। নাগরিক হিসাবে পেয়েছি, এই দেশের নাগরিক। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র, এখানে পুলিশ ভেরিফিকেশন কোনো লাগবে। আমরা আইন করে দিয়েছি এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করার তাগিদ দেন প্রধান উপদেষ্টা। কর্মময় জীবন যাতে স্মরণীয় থাকে সেভাবে সব জেলা প্রশাসককে কাজ করার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। কারো রক্তচক্ষুর কারণে, কারো ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নাই। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা।
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সময় এসেছে ভোটের অধিকার প্রতিষ্ঠার। ভোটের মাধ্যমেই জনগণ সিদ্ধান্ত নেবে দেশের নেতৃত্ব কারা দেবে। জনগণের সমর্থন পেলে যে কোনো মূল্যে দেশ পুনর্গঠন করা হবে বলেও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। রোববার নড়াইল জেলা বিএনপির কাউন্সিলে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। মুনীর চৌধুরীকে সাথে নিয়ে নড়াইল থেকে ইমরুল আহসানের রিপোর্ট। ছবি তুলেছেন ইউনুস আলী। ৮ বছর পর নড়াইল জেলা বিএনপির কাউন্সিল। এই উপলক্ষে চিত্রাপাড়ায় শহরে ছিল উৎসবের আমেজ। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলনে যাদের ভূমিকা ছিল তাদের সুযোগ করে দিতেই তৃণমূলের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব বাছাইয়ের প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে। বিএনপির ১৫ বছরের আন্দোলনের ধারাবাহিকতায় ২৪শে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এমন মন্তব্য করে তারেক রহমান বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও রেখে গেছে ধ্বংসের চিহ্ন। আমরা দেখেছি কিভাবে বিগত ১৫ বছর পালিয়ে যাওয়া খুনি স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে। আমরা দেশের প্রতিটি মানুষ আজ আমরা এই ধ্বংসের ভুক্তভোগী। এখন আজ যেমন আমরা এখানে একত্রিত হয়েছি আজ প্রকৃত নেতৃত্বকে বাছাই করে নেবার জন্য, যারা আগামী দিনে বিএনপিকে নেতৃত্ব দিবে নড়াইলের মাটিতে। সামনে সময় এসেছে প্রকৃত নেতৃত্বকে, দেশের নেতৃত্ব যারা দিবে তাদেরকেও বাছাই করার সময় এসেছে। মানুষ ভোটের অপেক্ষায় আছে মন্তব্য করে তিনি বলেন, জনগণের সিদ্ধান্ত নেবে রাষ্ট্র পরিচালনা করবে কারা। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের ভবিষ্যৎ নেতৃত্বকে, কারা এই দেশের নেতৃত্ব দিবে, কারা বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করবে, কারা বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের, প্রান্তিক মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনে সহযোগিতা করবে, সেই নেতৃত্বকে বাছাই করার সময় এসেছে। এবং সেটি কি, কোন প্রক্রিয়া? গণতান্ত্রিকভাবে, অর্থাৎ জাতীয় নির্বাচন বা ভোটের প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষ সেই নেতৃত্বকে বাছাই করে নেবে। সব সংকটে বিএনপি মানুষের পাশে দাঁড়িয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, এবারও মানুষ বিএনপির দিকেই তাকিয়ে আছে। বলেন, শুধু দল পুনর্গঠনই নয়, দেশকেও পুনর্গঠন করতে চান তারা। সামনের দিনে আমরা বাংলাদেশের মানুষের আস্থা অর্জনের মাধ্যমে ৩১ দফার আলোকে আমরা দেশকে গড়ে তুলব। কারণ আমাদের সামনে এখন একটি প্রায়োরিটি, আমাদের সামনে এখন একটি লক্ষ্য, একটি উদ্দেশ্য, সেটি বাংলাদেশকে পুনর্গঠন করা। নির্বাচন ও সংস্কার ইস্যুতে আরও একবার দলের অবস্থান তুলে ধরলেন তারেক রহমান। বলেন, ভোট দেরিতে হলে নানামুখী ষড়যন্ত্র ও সংকট বাড়বে। নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বললেন, নির্বাচনে বৈতরণী পার করতে হলে জয় করতে হবে মানুষের মন। ইমরুল আহসান, এনটিভি নিউজ, নড়াইল। নির্বাচনকে গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র পথ উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কেবল নির্বাচনের মধ্য দিয়েই গন্তব্যে পৌঁছাতে পারে দেশ। আর দেশে আবারও ১/১১ সৃষ্টির লক্ষণ দেখা যাচ্ছে বলে অভিযোগ করেন দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। রোববার আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। নূর হোসেনের রিপোর্ট। ঠাকুরগাঁও জিলা স্কুল মাঠে বিএনপি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হাজারো মানুষের রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশ নির্মাণের সম্ভাবনা হাতছাড়া করা যাবে না। গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রের পথে বিরুদ্ধ হলে নির্বাচন একমাত্র পথ, যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছতে পারি। এদিকে ফেনীতে এক সমাবেশে স্থানীয় সরকার নির্বাচন প্রত্যাশীদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। কোন দল দাবি করছে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে, কেউ দাবি করছে অনুপাতিক হারে নির্বাচন করতে হবে। তাদের উদ্দেশ্য ভালো কি মন্দ আমি বলতে চাই না, কিন্তু এইটুকু বলবো, যারা অনুপাত ভিত্তিক নির্বাচন চায়, বাংলাদেশের রাজনীতিতে তাদের অনুপাত জ্ঞান নাই। সিরাজগঞ্জ জেলার নতুন আহ্বায়ক কমিটিকে সাথে নিয়ে শহীদ জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার কোনো নজির নেই। আমরা স্থানীয় সরকার নির্বাচন করব না। বাংলাদেশের ইতিহাস বলে এই ধরনের সরকার এসে কোনোদিনও স্থানীয় সরকার নির্বাচন করে নাই, জাতীয় নির্বাচন করেছে। এই সরকারকে জাতীয় নির্বাচন করতে হবে।
রাজধানীতে পৃথক আরেকটি অনুষ্ঠানে স্থায়ী কমিটির আরেক সদস্য আব্দুল মঈন খান বলেন, ১-১১-র মতো পরিস্থিতি তৈরি হলে দেশ আবারও অন্ধকারের দিকে যাবে। ১-১১-র যে পরিকল্পনা, বিরাজনীতিকীকরণ, সেই সমস্যা আমি আজকে কিন্তু আবার নতুন করে দেখতে পাই। যদি সেটাই হয় তাহলে আজকে আমরা যে প্রশ্ন নিয়ে এখানে আলোচনা করতে এসেছি, কেমন প্রার্থী চাই, সেগুলো কিন্তু সব ভেস্তে যাবে। ষড়যন্ত্র এড়াতে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান বিএনপি নেতারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্রদের সমন্বয়ে গঠিত নতুন রাজনৈতিক দলে নারীদের শুধু অংশগ্রহণ নয়, নেতৃস্থানীয় পর্যায়ে তাদের ভূমিকা থাকবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। রোববার রাজধানী শাহবাগে অনুষ্ঠিত নারী সমাবেশে তারা বলেন, অবিলম্বে শেখ হাসিনার বিচার নিশ্চিত করাই এখন সময়ের দাবি। এ নিয়ে প্রয়োজনে ভারতের উপর চাপ প্রয়োগ করার কথাও জানান তারা। সাদরিনা খন্দকারের রিপোর্ট। জুলাইয়ের চেতনাকে ধারণ করে রাজধানীর শাহবাগে গণহত্যাকারী হাসিনা ও আওয়ামী লীগের বিচারের দাবিতে এই নারী সমাবেশ। এতে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন সংগঠনের নেতারা। রাজনীতিতে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হলে আগে শেখ হাসিনার বিচার নিশ্চিত করার দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুম। এই জন্য বাংলাদেশের রাজনীতিতে যদি নারীদের অংশগ্রহণ আবার সুনিশ্চিত করতে হয় এবং সত্যিকারে বাংলাদেশের নারীদেরকে রাজনীতিতে নিয়ে আসতে হয়, সবার আগে প্রয়োজন শেখ হাসিনার বিচার নিশ্চিত। নারীদের এই সমাবেশে নাগরিক কমিটির নেতারা তোলেন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি। আমরা জাতীয় নাগরিক কমিটি বা ভবিষ্যতে যে দল আসতেছে সেখানে আমরা বলতে চাই, নারীদেরকে শুধু পার্টিসিপেশনের জায়গায় না, আমরা তাদেরকে ডিসিশন মেকিং এর জায়গায় চাই। প্রয়োজনে আন্তর্জাতিক পর্যায়ে চাপ প্রয়োগ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের পরিস্থিতিকে ব্যাখ্যা করে আন্তর্জাতিক ফোরামগুলোকে অ্যাক্টিভেট করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বিচারিক প্রক্রিয়ায়। এই আয়োজন সম্পন্ন করে আমরা মাঠ থেকে যাব। সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিনিধিরাও অংশ নেন। বিগত 15 বছর শেখ হাসিনার জন্যই নারীরা এগিয়ে থাকতে পারেনি বলেও অভিযোগ তাদের। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের 55% মানুষ। তবে পুরো ভারতের 29.1% মানুষ চান তাকে বাংলাদেশে না পাঠিয়ে অন্য কোনো দেশে পাঠানো হোক। ভারতের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে পরিচালিত জরিপে এমন তথ্য উঠে এসেছে। জরিপে উত্তর পূর্ব ভারতের 23% মানুষ বলেছেন শেখ হাসিনা ভারতের মিত্র ছিলেন, তাই তাকে আশ্রয় দেওয়া সঠিক সিদ্ধান্ত ছিল। পুরো ভারতের ক্ষেত্রে এই মত পোষণ করেছেন 37.6% মানুষ। তবে উত্তর পূর্বাঞ্চলের 55% মানুষ মনে করেন বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে শেখ হাসিনাকে ফেরত পাঠানো উচিত। নির্বাচনকে সামনে রেখে কেউ ক্ষমতার অপব্যবহারের চেষ্টা করলে দেশে আরেকটি গণবিপ্লব হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। রোববার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত আপনার চোখে নতুন বাংলাদেশ শীর্ষক ক্যাম্পেইনে এসব মন্তব্য করেন সার্জিস। বলেন, ফ্যাসিস্টদের বিরোধী ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল হবে সেই দল সব শ্রেণী পেশার মানুষের জন্য উন্মুক্ত থাকবে। আগামী নির্বাচন 53 বছরের ইতিহাসে সম্পূর্ণ নিরপেক্ষ হতে হবে বলে মন্তব্য করেন তিনি। বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর মধ্যে মহাপরিচালক পর্যায়ে 4 দিনব্যাপী 55তম সীমান্ত সম্মেলন ভারতের নয়াদিল্লিতে শুরু হচ্ছে আজ। সম্মেলনে বিজিবি মহাপরিচালকের নেতৃত্বে 13 সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও প্রধান উপদেষ্টার কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় সহ কর্মকর্তারা অংশ নেবেন। বিএসএফ মহাপরিচালকের নেতৃত্বে 13 সদস্যের ভারতীয় প্রতিনিধি দল অংশগ্রহণ করবেন। সম্মেলনে সীমান্ত হত্যা, অপহরণ, মাদক, অস্ত্র ও গোলাবারুদ সহ চোরাচালান প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দ্বিপক্ষীয় সম্পর্কের চ্যালেঞ্জগুলো মেনে নিয়ে যৌথ প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করেছেন। রবিবার ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত ৮ম ভারত মহাসাগর সম্মেলনে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে এই আলোচনা হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে তৌহিদ হোসেন গঙ্গা নদীর পানি চুক্তির নবায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। সার্ক স্থায়ী কমিটির বৈঠকের গুরুত্ব তুলে ধরে তা বিবেচনার জন্য ভারত সরকারের প্রতি তাগিদ দেন তিনি। জল কামান, টিয়ার শেলের পর পুলিশের লাঠি পেটায় সড়ক ছেড়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ প্রত্যাশীরা। রোববার সকালে জাতীয় জাদুঘরের সামনে হাইকোর্টের দেয়া নিয়োগ বাতিলের রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সমাবেশ করেন আন্দোলনকারীরা। দুপুরের পর সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা পদযাত্রা করে সচিবালয়ের দিকে এগুলে পুলিশের বাধায় ছত্রভঙ্গ হয়ে যান তারা। রিপোর্টে জানাচ্ছেন কায়কোবাদ মাহমুদ। জল কামান দিয়ে গরম পানি ছিটিয়ে এভাবেই আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা পুলিশের। এরপরও আন্দোলনকারীরা না থামায় টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এক পর্যায়ে শাহবাগ থেকে শুরু করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের পদযাত্রা ছত্রভঙ্গ হয়ে যায় কাঁদানো গ্যাস ও পুলিশের ধাওয়ার মুখে। এর আগে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মহাসমাবেশ করেন আন্দোলনকারীরা। অবিলম্বে হাইকোর্টের রায় বাতিল করে তাদেরকে নিজ কর্মস্থলে যোগদানের সুযোগ দেওয়ার দাবি জানান তারা। বর্তমান যে সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের যোগদান দিচ্ছে, এখন আবার উনি আবার আমাদের এই নিয়োগ বাতিল করে দিছে। এখন আমরা চাই পুনরায় আবার আমাদের নিয়োগটা চালু করুক, আমাদের যোগদান দেখ। ফ্যাসিস্ট সরকার যতগুলো নিয়োগ কাজ সম্পূর্ণ করে গেছেন তার সম্পূর্ণ নিয়োগগুলো বাতিল ঘোষণা করে দিবেন। যদি এটি না করেন আজকের মধ্যেই আমাদের যোগদান নিশ্চিত করবেন। যৌক্তিক অযৌক্তিক দাবি যৌক্তিক বলি নিয়ে অনেকেই এখানে আসছে, সেখানে স্পেশাল বেঞ্চ বসিয়ে তাদের যদি রায়টা কার্যকর করতে পারে তাহলে আমাদের কেন 1 মাস সময় লাগবে। হাইকোর্ট কর্তৃক নিয়োগ বাতিলের রায়ের বিরুদ্ধে 11তম দিনের মতো রাজপথে আন্দোলন করেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আমলা থেকে রাজনীতিবিদ, এরপর মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটির সদস্য হন ডক্টর আব্দুর রাজ্জাক। ক্ষমতার প্রভাব আর অবৈধ সম্পদ অর্জনের লোভ পিছু ছাড়েনি তার। অনিয়ম দুর্নীতির মাধ্যমে কামিয়েছেন কোটি কোটি টাকা। অর্থ পাচার সহ দেশে ও দেশের বাইরে অঢেল সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে। টাঙ্গাইলে জমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ নানা অপকর্মের অভিযোগ পাওয়া গেছে তার আশীর্বাদ পুষ্ট নেতাকর্মী আর স্বজনদের বিরুদ্ধেও। বিস্তারিত টাঙ্গাইল থেকে মোহাম্মদ হোসেনের রিপোর্টে। অভিজাত কোনো আবাসিক এলাকা নয়, এটি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুসুদ্দি গ্রাম। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক ও তার স্বজনরা গড়েছেন অত্যাধুনিক ভবন। এলাকাবাসী বলছেন, টাঙ্গাইলের রাজনীতিতে একক আধিপত্য প্রতিষ্ঠার ফলে রাজনীতি ও প্রশাসন চলেছে তার নির্দেশেই। নির্বাচনী এলাকা মধুপুর, ধনবাড়ী সহ পুরো জেলায় অপকর্মের সাম্রাজ্য গড়ে তোলে তার সুনজরে থাকা নেতাকর্মী ও স্বজনরাও। তার এখন 30 কোটি টাকার মূল্য ডুপ্লেক্স বাড়ি রয়েছে। তার উপজেলায় কোনো কাজকর্ম ওইভাবে করেন নাই। তার যত আত্মীয় স্বজন, ভাই বোন, আত্মীয় স্বজন যারা আছে তাদের উন্নয়নে তিনি কাজ করছেন। সাধারণ মানুষের তার কোনো কাজ করেন নাই। আমরা বাড়িতে পারি বাড়ি বাচ্চা জ্বালায় না, সবার মনে করে যা সব হেরাই খাইছি। আব্দুর রাজ্জাকের ক্ষমতার কাছে প্রকৃতিও যেন হার মানে। তাই তো নিজ গ্রামের উপর দিয়ে প্রবাহমান বৈরান নদীর গতিপথ পরিবর্তন করে তিনি নদীর জায়গা দখলের মাধ্যমে মায়ের নামে প্রতিষ্ঠা করেন কলেজ। ছোট ভাই ইউপি চেয়ারম্যান আবু কায়সারের বিরুদ্ধে রয়েছে গ্রামের শতাধিক বিঘা কৃষি জমি দখলের অভিযোগ। জমি রক্ষা করতে গিয়ে প্রাণ হারান সুমন নামে এক যুবক। ছেলেরে ভয় দেখাইছে, মারবো কাটবো এরকম ভয় দেখাইছে। পুলিশ নিছে আমার বাড়ির। পুলিশে যাওয়ার পরে আমার ছেলে পলাইয়া থাকলো 6 মাস। তারপরে আমার ছেলেরে হাতের মধ্যে খুব দেখাইটাও দিচ্ছে। ছেলের ঘরে 2টা বাচ্চা আছে, মেয়ে। আমি বিচার চাই, উচিত বিচার চাই আপনার কাছে। 2001 সালে প্রথমবার সংসদ সদস্য হন আব্দুর রাজ্জাক। স্বাভাবিক জীবনযাপন ছিল তার।
পুরনো মডেলের গাড়িতেই চলাফেরা কিংবা নির্বাচন এলাকায় ছিল না তার বাড়িও, কিন্তু মন্ত্রী হওয়ার পর পুরোপুরি বদলে যান, হয়ে যান অঢেল অবৈধ সম্পত্তির মালিক। তার নির্যাতন ধরনটা ছিল মানুষের জমি দখল, মানুষের উপর নির্যাতন করে চাঁদা আদায়, ব্যবসা বাণিজ্যের উপর হামলা। তার নির্যাতনের কারণে অনেকেই স্ট্রোক করেছেন, অনেকে নির্যাতনের কারণে মৃত্যুবরণ করেছেন। টাঙ্গাইলের মধুপুর ধনবাড়ি আসন থেকে টানা 5 বারের সংসদ সদস্য ও 2 মেয়াদে মন্ত্রী আব্দুর রাজ্জাক ছাত্র জনতার আন্দোলনে একাধিক হত্যা মামলার আসামি। গত 14 অক্টোবর গ্রেপ্তার হন তিনি। রাজ্জাক ও তার পরিবারের সদস্যদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা রয়েছে আদালতে। এনটিভি নিউজ ডেস্ক। তিস্তা নদী রক্ষা আন্দোলনের সব আলো ছড়িয়ে পড়েছে তিস্তা পারে। জাগো বাহে তিস্তা বাঁচাও আন্দোলন সমাবেশের সব প্রস্তুতি শেষ। নতুন দিনে নতুন সূর্যের আলোক ছটায় আরও একবার জ্বলে উঠতে প্রস্তুত তিস্তা পারের মানুষ। আজ বিকেলে অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে তিস্তা লাগোয়া জেলাগুলো থেকে তিস্তা অভিমুখে লং মার্চ, এরপর সমাবেশে যোগ দেবেন বিএনপির কেন্দ্রীয় নেতারাও। সমাবেশকে ঘিরে তৈরি হয়েছে মানুষের কৌতূহল। সমাপনী অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা রয়েছে। জ্ঞাত আয় বহির্ভূত প্রায় 781 কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে নাসা গ্রুপের কর্ণধার ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রাজধানীর দুদক কার্যালয়ে ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন কথা জানান। বলেন, ক্ষমতার অপব্যবহার করে সম্পদ অর্জনের পাশাপাশি নজরুল ইসলামের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অনেক সন্দেহজনক লেনদেন রয়েছে। নজরুল ইসলাম মজুমদারের স্ত্রী এবং মেয়ের সম্পদেরও অনুসন্ধান শুরু করেছে দুদক। এছাড়াও বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগ নেতা ও কুমিল্লার সাবেক সংসদ সদস্য সুবিদ আলী ভুইয়া ও তার স্ত্রী সন্তানের নামে 3টি মামলা করেছে দুদক। নড়াইলের সদর, লোহাগড়া ও কালিয়া উপজেলার সাথে সংযুক্ত একটি গ্রামীণ সড়কের কাজ শেষ হতে না হতেই উঠে যাচ্ছে কার্পেটিং। এতে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসী। তাদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে কোনোভাবে রাস্তা নির্মাণ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। বিষয়টি স্বীকার করলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী। নড়াইল প্রতিনিধি এম মুনির চৌধুরীর পাঠানো রিপোর্ট। রাস্তার কার্পেটিং টেনে উঠাচ্ছেন গ্রামবাসী। রাস্তাটিতে কি ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে তা এই দৃশ্যপটই বলে দেয়। কার্পেটিং ওঠানোর পর ভেতরে দেখা যায় পুরনো ইট, বালু, বিটুমিন নেই বললেই চলে। এতে ক্ষোভ জানিয়েছেন গ্রামবাসী। তাদের অভিযোগ, কাঁচা সড়কটি পাকা করতে দীর্ঘদিন সংগ্রাম করতে হয়েছে তাদের। সড়ক ও জনপথ বিভাগের তথ্য অনুযায়ী 1,34,00,000 টাকা ব্যয়ে 1.6 কিলোমিটার সড়কটি সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ন থেকে কালিয়া উপজেলা ও লোহাগড়া উপজেলার সাথে যুক্ত হয়েছে। আমরা এটা বারবার বলেছি যে একটু ভালোভাবে করে দেন, পিচ ভালোভাবে করে দেন। সে আমার কথা শোনে না। পিচটা একটু উঠাইলেই মনে করেন যে ভাঙে তুষ হয়ে যাচ্ছে। এই রাস্তার জন্য আমরা বহুত চেষ্টা করে এই রাস্তাটা আমরা পাস করে আনাইছি। এই রাস্তাটায় পিচ দিয়েছে, পিচই কোনো আঠা নেই। অনিয়মের বিষয়টি স্বীকার করেছেন এলজিডির নির্বাহী প্রকৌশলী। ঠিকাদার চেষ্টা করে যে একটু খারাপ চালাতে পারলে তার বেশি লাভ হবে, সে চেষ্টা করে, এবার আমরা বাধা দিই, চোর পুলিশ খেলতে হয় আর কি। ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্ণধারের সাথে মুঠোফোনে কথা বললে তিনি বিষয়টি কৌশলে এড়িয়ে যান। এই রাস্তায় নতুন প্রজেক্টের কাজ, এই রাস্তায় কোনো সিল কোড দেওয়া নাই, শুধুমাত্র ডেস্ক কার্পেটিং। এটা তো ওইটার মতো সমাধান হবে না, আপনারা তো ওইটার মতো সেটা হবে না। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি গ্রামবাসীর, যাতে এমন অপরাধ করার সাহস কেউ না করে। এনটিভি নিউজ ডেস্ক। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। আগামী 24 ফেব্রুয়ারির পর বাজারে ভোজ্য তেলের সংকট থাকবে না বলে আশ্বস্ত করেছেন মিল মালিকরা। তবে পাইকারদের অভিযোগ, সংকট নয়, দাম বাড়াতেই কৃত্রিম সংকট তৈরি করেন মিল মালিকরা। এমনকি তেলের সাথে অন্য পণ্য নিতে বাধ্য করা হয়। বিতর্কের ঊর্ধ্বে গিয়ে টেকসই সমাধানের জন্য ভোজ্য তেলের উৎপাদন ও সরবরাহের তথ্য উন্মুক্ত করতে মিল মালিকদের নির্দেশ দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খান। মেজবাহ হাসানের রিপোর্ট। মুসলিম প্রধান দেশগুলোতে পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম কমানো হলেও বাংলাদেশের চিত্র উল্টো।
রমজান শুরু হওয়ার আগেই দ্বিতীয় দফায় ভোজ্য তেলের সংকটে ক্রেতাদের নাভিশ্বাস। ভোজ্য তেলের বাজারে এই অস্থিরতা কিভাবে কমানো যায় তা নিয়ে পাইকারি, খুচরা ও মিল মালিকদের সমন্বয়ে ভোক্তা অধিকারের এই আয়োজনে তৈরি হয় উত্তেজনা। পাইকারি খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, অভিযানের নামে ক্ষুদ্র ব্যবসায়ীদের খড়গ ফেলানো হয়, অথচ সংকট তৈরি করে ধরাছোঁয়ার বাইরে থেকে যায় কর্পোরেট ব্যবসায়ীরা। রেট বৃদ্ধি করতে হয় সেটা আপনারা বলেন, কিন্তু এই যে ক্ষুদ্র ক্ষুদ্র বাজারে এই জরিমানা ওনারা ডেইলি বিক্রি করতেছে 170 টাকা করে, ওই 70 টাকা করে বিক্রি করতেছে, কিন্তু আপনারা কোনো আলোচনা না করে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে জরিমানা করতেছেন। তবে কোনো প্রশ্নের সদুত্তর দিতে পারেননি মিল মালিকরা, অজুহাত দেন আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার। এলসিটার সমস্যাটা হয়েছে কোথায়, যেই মালটা আমরা অক্টোবর এলসি করার, সেপ্টেম্বর এলসি করার কথা, সেইগুলো আমরা এলসি করেছি অক্টোবরের শেষের দিকে, এবং সেইটা আমাদের ডিসেম্বরে শিপমেন্ট হওয়ার কথা ছিল। সেটা ব্রাজিলে আপনারা খোঁজ নিয়ে দেখেন, এখানে পৃথিবী ছোট, কোনো ধরনের ইনফরমেশন হাইড করার সুযোগ নাই। ওখানে লো টাইডের কারণে 15 দিন জাহাজগুলো নঙ্গর করতে পারে নাই। তা যার ফলশ্রুতিতে রমজান উপলক্ষে যে অতিরিক্ত চাহিদা ছিল সেটা হয়তো বা সবার পক্ষে মিট করা সম্ভব হয় নাই, কারো পক্ষে সম্ভব হয়েছে, কারো পক্ষে সম্ভব হয় নাই। অপরাধী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন ভোক্তা অধিকারের মহাপরিচালক। তেলের সাথে অন্য পণ্য কিনতে বাধ্য করা হলে মিল মালিক বা ডিলারদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তেলের মূল্য সংক্রান্ত রিপোর্ট মিল মালিকদের সঠিকভাবে প্রদান করতে হবে। ইউনিক সফটওয়্যারের মাধ্যমে তেলের মজুদ ও সরবরাহ সংক্রান্ত তথ্য সরকারের নিকট উন্মুক্ত করবেন। তবে রমজান উপলক্ষে তেলের বাজার আদৌ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে কিনা তা নিয়ে সদুত্তর দিতে পারেনি কেউ। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।